আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম সবার প্রিয় অভিশপ্ত পরীর গল্প ২য় পর্ব নিয়ে। যারা অভিশপ্ত পরী ১ম পর্ব শোনেননি, শুনে নিন। আমার এই কালো রাত 24 ইউটিউব চ্যানেলে আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ১ম পর্বের লিংক দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ২য় পর্ব শুরু করা যাক। এরকম একটা দিনের অপেক্ষা করছিলাম। গ্রামের সবাই এখানে উপস্থিত আছে। শোন ইমাম, আমিও আমার স্বামী ওই কবরস্থানের জায়গায় যে পুকুর ছিল সেখানে থাকতাম শত শত বছর ধরে। আমরা ওখানে থাকায় তোদের গ্রামের অনেকের সমস্যা হয়, আর তোদের পূর্বপুরুষ আমাদের সাথে ঝামেলা করে। সেই সময় আমরা তোদের পূর্বপুরুষের সাথে ঝামেলায় জড়ালে কিছু মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেলার কারণে তোদের পূর্বপুরুষ একজন কবিরাজকে দিয়ে আমার স্বামীও এক সন্তানকে হত্যা করে। আমার দুজন ছেলে ছিল। আমার স্বামী সন্তানকে হারিয়েও আমি চুপচাপ ছিলাম। এভাবে চলে যায় প্রায় ১০০ বছরের বেশি। এত বছর পার হবার পর আবার তোদের গ্রামের সাথে আবার আমার ঝামেলা হয়। তোদের গ্রামের সবাই ঠিক করে আমি যেখানে থাকি ওই জায়গাটা ভরাট করে কবরস্থান তৈরি করা। আমি তোদের সাবধান করলেও শুনিসনি, কবরস্থান তৈরি করছিলি। আমার থাকার জায়গায় কবরস্থান তৈরি করায় আমি গ্রামের অনেককে ভয় দেখাতে থাকি, অনেকের ক্ষতি করতে থাকি। এসব দেখে তুই কবিরাজ আমার ছেলেকে বন্দি করিস। তুই আমার ছেলেকে বন্দি করায় আমি বুদ্ধি করে নিশাদ নামে ছেলেটাকে দিয়ে আমার ছেলেকে তোর হাত থেকে মুক্ত করি। ইমাম, শোন, ভয়ঙ্কর কথাটা। আমার ছেলে মুক্ত হবার দিন রাতে এই গ্রামের একটা মেয়েকে একটা গাছের উপরে তুলি। তখন ওকে দেখতে গ্রামের সবাই জড়ো হওয়ায় আমি এক পাগল বৃদ্ধা রূপে সবার কাছে আসি আর সবার মাঝে রোগ ছড়িয়ে দেই। ইমাম, সেদিন সবাই একটা পচা গন্ধ পেয়েছিল। আমি বাতাসের মাধ্যমে সবার মাঝে রোগ ছড়াই। আমি দীর্ঘ অনেক বছর সাধনা ও কালো জাদু করে এটার ক্ষমতা অর্জন করেছি। ইমাম, এখন সবার মাঝে রোগ ছড়ানোর ফলে সবাই বমি করবে, ডায়রিয়া হবে, আর একসময় সে মারা যাবে। সেই অভিশপ্ত পরীর কথা শুনে সবার শরীর কাঁপতে থাকে। তাহলে এই পরী সবার মাঝে রোগ ছড়িয়েছে। এদিকে পরীর কথায় ইমাম সাহেব বললেন, পরী, তোর ছেলে ও স্বামী মারা যাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষেরা দায়ী না। আমি বাবার কাছে শুনেছি তোরা অকারণে আমাদের গ্রামের সবাইকে ভয় দেখিয়েছিস, ভয় দেখিয়ে মেরে ফেলছিস। তোদের পাপের কারণে তুই তোর স্বামী ও সন্তানকে হারিয়েছিস। অভিশপ্ত পরী, শোন, যেভাবে তোর স্বামী ও সন্তানকে আমাদের পূর্বপুরুষেরা মেরেছে, সেভাবে তুই মরতে না চাইলে গ্রামের সবাইকে সুস্থ করে দিয়ে চলে যা। ইমাম সাহেবের কথায় পরী বিকট একটা হাসি দিয়ে বলল, হা হা হা, ইমাম, কাকে ভয় দেখাচ্ছিস তুই? তুই মনে হয় এখন আমার শক্তি ও ক্ষমতার সম্পর্কে জানিস না। তুই পারলে আমাকে আটকা, আমি তোদের ছাড়ব না। গ্রামের সবার মাঝে রোগ ছড়িয়েছি, এখন পারলে ওদের বাঁচা। আজ থেকে শুরু হবে মৃত্যুর খেলা। আমি আমার প্রতিশোধ নিতে শুরু করছি। কথাটা বলে চলে গেল পরী। ওর চলে যাবার পর সাজিদ আমাকে সেখান থেকে টেনে ওর বাড়িতে নিয়ে গেল। পরী চলে যাওয়ায় সবাই ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব, কি থেকে কি হয়ে গেল? আমরা সবাই রোগে আক্রান্ত। এখন আমাদের কি হবে? আমরা কি তাহলে আর বাঁচব না? সবার কথায় ইমাম সাহেব বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, জন্ম মৃত্যু দেবার মালিক আল্লাহ। এদিকে গ্রামের কয়েকজন বলল, এসব নেশাদের জন্য হয়েছে। কোথায় ও? আজকে ওর বিচার হবে। তখন ইমাম সাহেব বলল, নেশাদের দোষ নেই। ওই পরই ওকে ওর মায়াজালে ফেলে এমনটা করেছে। ও জেনে শুনে তো এমনটা করেনি। যা আবার হয়েছে, এখন এই বিপদ রক্ষা পেতে উপায় খুঁজতে হবে। শুনুন, আপাতত এই পড়া পানিটুকু সবাই একটু করে খান আর বাড়িতে চলে যান। আমি দেখি কোনো উপায় পাই কিনা। ওই পরী আগের মতো নেই, ওর শক্তি এখন অনেক বেড়ে গেছে। তবুও আমি চেষ্টা করে দেখব কি করা যায়। আপনারা এখন বাড়িতে যান, এখানে থাকা ঠিক হবে না। ইমাম সাহেবের কথায় সবাই বাড়িতে চলে গেল। সবাই বাড়িতে চলে যাওয়ায় ইমাম সাহেবও চলে গেল বাড়িতে। এদিকে রাত তখন 10টা কি 11টা হবে। আমি সাজিদ বললাম, বাড়ি যাব। আমার কথায় সাজিদ বলল, নিশাদ, আজকের রাতটা এখানেই থাক। আজ তোর বাড়িতে যাওয়া ঠিক হবে না। তোর ভুলের জন্য সবার মাঝে রোগ ছড়িয়েছে। এখন সবাই তোর উপর রেখে আছে। বাড়িতে গেলে ঝামেলা হতে পারে। সাজিদের কথায় আমি কিছু বলতে যাব, ঠিক তখনই সাজিদের বাড়িতে মা বাবা চলে আসলো। মা বাবা আসায় আমি বললাম, মা বাবা, তোমরা অসুস্থ শরীর নিয়ে এখানে আসছো কেন? তোমরা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। ওই পরই আমাকে মায়াজালে ফেলে এমনটা করে যাচ্ছে। আমার কথায় মা বাবা আমাকে শান্ত করে বলল, আমরা জানি বাবা, তুই ইচ্ছে করে এমনটা করিসনি। তবুও তোর আমাদের আগে পরীর বিষয়ে বলা উচিত ছিল। হ্যাঁ, আমরা তোর মা বাবা, বিষয়টা মেনে নিলেও গ্রামের কেউ মেনে নিবে না। তোর উপর সবাই রেখে আছে বাবা। তুই আজকে বাড়িতে যাস নে, এখানেই থাক, কালকে যাস, কেমন? মা বাবার কথায় সাজিদ বলল, হ্যাঁ আন্টি, আমিও ওকে এই কথাটাই বললাম। আপনারা অসুস্থ শরীর নিয়ে আসছেন, রাত অনেক হয়েছে, আপনারাও থাকুন না আজকে রাতটা। সাজিদের কথায় বাবা বললেন, না বাবা,
আমরা থাকবো না, তুমি ওকে একটু দেখে রেখো। কথাটা বলে চলে গেল মা বাবা। ওরা যাওয়ার পর আমরা শুয়ে পড়লাম। চিন্তায় চিন্তায় ঘুম আসছিল না আমার। আসলে অদৃশ্য কিছুকে না জেনে না বুঝে বিশ্বাস করা ঠিক না। জিনরা জাতির এই জিন জাতিরা মায়া সৃষ্টি করতে পারে, যে মায়া ধরা বা বোঝার ক্ষমতা আমাদের কারণেই। আমি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা দুঃখের সংবাদ শুনতে পারি, গ্রামের ৩ জন বৃদ্ধা মারা গেছে। ওরা বমি ও ডায়রিয়ার মতো রোগের হাত থেকে বাঁচতে পারেনি। একদিকে ৩ জন মারা যাওয়ার গ্রামের মাঝে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের সবার মাঝে কান্নার রোল পড়ে যায়। মানুষ মরণশীল। স্বাভাবিকভাবে কেউ মারা গেলে সে সহজেই মেনে নেয়া যায়। কিন্তু নিজের আপনজন রোগে আক্রান্ত হয়ে মারা গেলে কে বা মেনে নেয়? গ্রামের ৩ জনের এমন মৃত্যুতে আমি সাজিদকে বলি, সাজিদ, কি করব? আমার সাথে চল, ইমাম সাহেবের বাড়িতে যেতে হবে। আমার কথায় সাজিদ যা বলল, সেটা শুনে আমার চোখে পানি চলে আসলো। সাজিদ আমাকে বলল, নিশাদ, আমি তোর সাথে যেতে পারবো না, কারণ আমি নিজেই এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি। আমি রাতে ২-৩ বার বমি করছি, কয়েকবার বাথরুমে গেছি। গ্রামে সবার মতো আমার মাঝেও ছড়িয়ে গেছে সেই রোগ। সাজিদের কথায় ওকে বললাম, আচ্ছা, তাহলে তুই বাড়িতে থাক, রেস্ট কর। আমি ইমাম সাহেবের সাথে কথা বলে আসি। কথাটা বলে রওনা করলাম ইমাম সাহেবের বাড়ির দিকে। আমি ওনার কাছে যাবার সময় পথে সেই অভিশপ্ত পরীর দেখা। ও আমার সামনে আসতেই আমি ভয় পাবার বদলে ওকে বলি, তুই তুই আমার সামনে কেন আসছিস? আমি তোকে মেরে ফেলবো। কেন আমার সাথে মায়ের খেলা খেললি? কেন আমাকে ধোঁকা দিলি? আমাকে ধোঁকা দিয়ে তোর ছেলেকে মুক্ত করতি, এটা মেনে নিতাম। তাই বলে গ্রামে সবার মাঝে রোগ ছড়াবি? কি দোষ করছে গ্রামের মানুষ? আমার কথায় পরী হাসি দিল, বলল, হা, তোদের পূর্বপুরুষ আমার স্বামী ও সন্তানের হত্যাকারী, আর তোরা আমার বসবাসের জায়গা দখলকারী। আমি তো ওদের সবার ক্ষতি করার জন্য অনেক বছর সাধনা করছি। এখন আস্তে আস্তে সবাই মারা যাবে। এই গ্রামকে আমি অভিশপ্ত গ্রাম করে তুলব। অভিশপ্ত পুলিশ কথায় আমি রেগে গিয়ে বললাম, তোর এই ইচ্ছে কখনো পূরণ হবে না শয়তানি। তুই শেষ হবি তোর স্বামী ও সন্তানের মতোই। আমার কথায় পুরি বলল, কোথায় যাচ্ছিস? ইমাম সাহেবের বাড়িতে। ওখানে গিয়ে কোনো লাভ হবে না। উনি আমার কিচ্ছু করতে পারবে না। বিশ্বাস না হলে যা, গিয়ে দেখ উনি কি বলে। কথাটা বলে পরি চলে যাওয়ায় আমি ইমাম সাহেবের বাড়িতে চলে গেলাম। সেখানে যাবার পর ওনাকে সালাম দিয়ে বললাম, ইমাম সাহেব, কি করব এখন? আজকে গ্রামে ৩ জন মারা গেছে, কাল ৬ জন মারা যাবে। এভাবে সবাই তো শেষ হয়ে যাবে। আপনি কি কোনো উপায় পেলেন? আমার কথায় উনি মাথা নিচু করে বললেন, আমার মনে হয় আমি ওই পরীর সাথে শক্তি দিতে পারবো না। ও এখন অনেক শক্তিশালী হয়েছে। আমি কাল রাতে ওই পরীকে আবার ডাকি, ওকে অনুরোধ করি, তবুও শোনেনি। পরে ওর সাথে আমার এক প্রকার যুদ্ধ হয়। আমি তখনই বুঝতে পারছি ও আমার ক্ষমতার বাহিরে। ওনার কথায় আমি ওনার পায়ের কাছে বসে বললাম, তাহলে উপায় গ্রামের কাউকে কি বাঁচানো যাবে না? কি উপায়? আমার জন্য কি সবাই অভিশপ্ত হয়ে মারা যাবে? আপনি দেখুন না, কোনো না কোনো উপায় তো আছে। আপনি না পারলেও কেউ তো আছে। এ বলে ওনার পা ধরে কান্না করতে থাকি। এমন সময় উনি বলে, নিশাদ, উঠো। আমি তো পরীর সাথে পারবো না, এটা ঠিক। তবে আমি আমার এক বন্ধুর কথা জানি। ও অনেক বড় কবিরাজ। ওর সাথে জিন থাকে। তুমি ওর সাথে কথা বলে দেখো। তুমি ওর কাছে যাও। আমি ফোনে ওর সাথে কথা বলে তোমার কথা ওকে বলেছি। ওর কাছে যাও আর দেখো ও কি বলে। ইমাম সাহেবের কথায় আমি রাজি হই আর ওনার কাছে ওনার বন্ধু কবিরাজের ঠিকানা চাই। আমার কথা মতো ইমাম সাহেব ওনার বন্ধুর ঠিকানা দেয়। আমি তখনই রওনা করি ওনার উদ্দেশ্যে। আমি ইমাম সাহেবের বন্ধুর বাড়ির দিকে যাওয়ার সময় সেই অভিশপ্ত পরী আবার আমার কাছে আসে আর বলে, কি বলছিলাম তো, তোদের ইমাম আমার কিছুই করতে পারবে না। আমার যা করার আমি করে ফেলবো। এখন শুধু তুই সবার মৃত্যুর অপেক্ষা কর, যেখানে সেখানে না গিয়ে বাড়িতে যা। আমি তোকে যা বলি তাই কর। তুই ছাড়া গ্রামের সবাই কম বেশি অসুস্থ। আমি তোর মাঝে রোগ ছড়াইনি, কারণ তুই আমার ছেলেকে মুক্ত করেছিস। সবার মতো তোর অবস্থা খারাপ করতে না চাইলে বাড়িতে ফিরে যা। পরীর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমার আবার কি করবি? ধোঁকা দিয়ে যা করার তাই তো করেছিস। আমাকে মেরে ফেল, তবুও গ্রামের সবাইকে ছেড়ে দে। আমার কথায় পরী বলল, আমি এক অভিশপ্ত পরী। আমি যার দিকে নজর দেই সেটা আমি করে ছাড়ি। তোদের কারো রক্ষা হবে না। তোকে আবারও বলছি, বাড়িতে ফিরে যা। এমন অবস্থায় সেখানে একজন মানুষ আসায় পরী সেখান থেকে চলে গেল। পরী চলে যাওয়ায় আমি চলে গেলাম ইমাম সাহেবের বন্ধুর বাড়িতে। সেখানে যাবার পর ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন, তুমি কি সেই যাকে ইমাম সাহেব পাঠিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি সেই। আমার কথায় উনি বললেন, তোমাদের ইমাম সাহেব আমার ভালো বন্ধু। ও কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা বলে আমাকে সব জানিয়েছে।
ওর কাছে সব শুনে আমি বুঝতে পারলাম তোমাদের গ্রামের অবস্থা ভালো না। এখন ওই অভিশপ্ত পরীর ছড়ানো রোগে পড়েই অনেকে মারা যাবে। তুমি আমার কাছে আসার আগেই আমি আমার সাথে থাকা শক্তিশালী জিনকে দিয়ে খোঁজ নিয়েছি। আমার সাথে থাকা সেই শক্তিশালী জিন বলল আজকে রাতে তোমাদের গ্রামে যেতে আর ওই পরীকে হাজির করে কথা বলতে। ওনার কথায় আমি বললাম, আচ্ছা তাহলে তাই করুন, আপনি চলুন আমার সাথে, চলুন। তখন উনি আমাকে বললেন, এখন বা রাতে যেতে হবে, তুমি এখন গ্রামে ফিরে যাও, আর তোমাকে কিছু জিনিস নিয়ে আসতে বলি, ওগুলো নিয়ে আসো। ওগুলো ওই পরীকে হাজির করানোর সময় লাগবে। ওনার কথায় আমি কথা না বাড়িয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা আমাকে দেখে বলল, বাবা নিষাদ, কোথায় গিয়েছিলি? আমাদের শরীরটা ভালো না। মা বাবার কথায় মনে হচ্ছিল কেঁদে ফেলি। অনেক কষ্টে কান্না ধরে রেখে ওদের বললাম, ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম। ওনাকে গিয়ে বললাম কোনো উপায় জানে কি না। তখন বাবা বলল, তা ইমাম সাহেব কি বলল? বাবার কথার জবাবে আমি বললাম উনি কিছু করতে পারবে না বলল। পরে আমি ওনাকে অনেক অনুরোধ করায় উনি ওনার এক বন্ধুর ঠিকানা দিলেন আমাকে। আমি ঠিকানা অনুযায়ী ওনার বন্ধুর সাথে দেখা করে কথা বললাম। উনি আজকে রাতে আসবে আমাদের গ্রামে। আমাকে কিছু জিনিস এনে রাখতে বলেছে। তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহর রহমতে কিছু না কিছু ব্যবস্থা হবেই। এই বলে আমি ঘরে চলে গেলাম। মাথা ঘুরছে, আমার জন্য এরকম একটা অবস্থা হলো। সামনে যে আরও কি হবে কে জানে। ইমাম সাহেবের বন্ধুর কথা মতো আমি সব জিনিসপত্র এনে রাখি। এদিকে সেদিন রাতে উনি আমাদের গ্রামে আসে। ওনার নাম বরকত হুজুর। তো ওই হুজুর আসায় ইমাম সাহেব ওর সাথে আসে। দুজনে আসায় এদিকে গ্রামের সবাইও একসাথে জড়ো হন। সবাই জড়ো হওয়ার পর হুজুর আমাকে বলেন, নিষাদ, তোমাকে যা যা নিয়ে আসতে বলেছিলাম আনছো তো? ওনার কথায় আমি বললাম, হ্যাঁ নিয়ে আসছি। আসলে উনি শুকনো বালু, আতর ও 2 গাছের ফুল নিয়ে আসতে বলছেন। ওনার কথা মতো আমি ওগুলো ওনাকে দেয়ায় উনি সেগুলো দিয়ে সবার মাঝে বসে পড়ে আর ওই পরীকে হাজির করানোর চেষ্টা করে। হুজুরের পরীকে হাজির করতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণের মতো পরী এসে উপস্থিত হয় সেখানে। পরী আসায় অনেকে ভয়ে চোখ বন্ধ করে, কেউ বা মাথা নিচু করে বসে থাকে। পরী সেখানে এসে হুজুরকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আমাকে ডাকার সাহস পেলি কিভাবে? তোর বন্ধু ইমাম আমার বিষয়ে কিছু বলেনি? তুই কি তোর সাথে থাকা চামচা জিনকে দিয়ে আমার বিষয়ে খোঁজ নিসনি? জীবনের মায়া থাকে তো এখান থেকে চলে যা। পরীর এমন কথায় হুজুর একটা হাসি দিয়ে বললেন, হ্যাঁ আমি তোর বিষয়ে কি শুনব? তুই কি আমার বিষয়ে কিছু শুনিসনি? আমার বিষয় কি জানিস না? হ্যাঁ জানি। তাতে আমার কি? আমি তোকে ভয় পাই না। তুই এখান থেকে চলে যা, নইলে সবার মতো তোর মাঝেও রোগ ছড়িয়ে দিব। পরীর কথায় হুজুর বললেন, রোগ দেয়া বা সুস্থ করার মালিক আল্লাহ। তুই তো কালো জাদু করে মানুষের মাঝে এই রোগ ছড়িয়েছিস। মনে রাখিস, রোগ যেমন ছড়ানো যায় তেমনি ভালো করা যায়। শোন হুজুর, আমি কারো কথা শুনতে বাধ্য নই। আমাকে এসব শুনিয়ে কোনো লাভ নেই। তোকে শেষবারের মতো বলছি, এইখান থেকে চলে যা। পরীর এমন হুমকির কথায় হুজুর বললেন, আমিও তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। গ্রামের সবার কাছে মাপ চেয়ে গ্রাম ছেড়ে চলে যা। হুজুরের কথায় পরী রাজি হয় না। এদিকে হুজুরও ছাড়বার পাত্র না। এভাবে চলতে চলতে হুজুরও পরীর মাঝে কথা কাটাকাটি হয়। তখন সেখানে এসে হঠাৎ করে উপস্থিত হয় বিশাল আকারের 2 জন জিন। ওরা অনেক লম্বা ছিল। জিন দুটো আসায় সেখানে থাকা গ্রামের সবাই উঠে দাঁড়ায়। তখন হুজুর বলে, ওকে বুঝিয়ে দাও ক্ষমতার শক্তির অপব্যবহার করলে কি হয়। ওখানে আসা জিন দুটো আসলে হুজুরের সাথে থাকা জিন। হুজুরের কথায় সেই জিন দুইটা পরীর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন পরী ও জিন দুটোর মাঝে যুদ্ধ শুরু হয়। ওদের শুরু হওয়ায় মনে হচ্ছে সেখানে কাল বৈশাখীর ঝড় শুরু হলো। আশপাশের গাছপালাগুলো মনে হয় ভেঙে মাটিতে পড়বে। হঠাৎ করে এরকম যুদ্ধ লাগায় সেখানে থাকা গ্রামের মানুষজন যে যেদিকে পারে দৌড়াদৌড়ি শুরু করে। তখন ইমাম সাহেব চিৎকার দিয়ে সবাইকে বলে, কেউ বাহিরে থাকবেন না, সবাই ঘরে প্রবেশ করুন। ওনার কথা মতো ভয়ে সবাই ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে ফেলে। সবার মতো আমিও তখন ঘরে ছিলাম। আমরা ঘরের ভিতর থেকে বুঝতে পারছিলাম বাহিরে যুদ্ধ হচ্ছে। এরকম বেশ কিছুক্ষণ পর সবকিছু শান্ত হওয়ায় ইমাম সাহেব বলেন, সবাই বাহিরে আসুন। ওনার কথায় সবাই বাহিরে গেলে উনি বলেন, আপনারা এখন যে যার বাড়িতে চলে যান। আমরা আমাদের মতো কাজ করছি, কেউ ভয় পাবেন না। ইমাম সাহেবের কথায় যে যার বাড়িতে চলে গেল। সবাই চলে যাওয়ায় আমিও ইমাম সাহেব সেখানে দাঁড়িয়ে আছি। তখন ইমাম সাহেব বন্ধু বরকত হুজুর আমার কাছে আসলো। তখন ইমাম সাহেব বলল, বরকত, কি হলো? খবর কি? তখন হুজুর বললেন, আমার সাথে থাকা জিন 2 জন পরীর সাথে যুদ্ধ করছিল। ওরা যুদ্ধ করার সময় যখন পরীকে আঘাত করতে যাচ্ছিল তখনই পরী এখান থেকে পালিয়ে যায়।
তখন ইমাম সাহেব বলেন, তাহলে এখন উপায় কি? তখন হুজুর বলেন, পরী পালিয়েছে ঠিকই, ওকে পরে আবার ধরা যাবে, তার আগে গ্রামের মানুষকে রোগ থেকে বাঁচাতে হবে। আমার সাথে থাকা জিন বলল, গ্রামের সবাইকে এই অভিশাপ থেকে বাঁচাতে হলে একটা পরী রাজ্য আছে, সেখানে যেতে হবে। আর সেটা কোনো মানুষকে, আসলে সেই পরী কালো জাদু করে সবার মাঝে রোগ ছড়িয়েছে। সবার পেটে এখনও ওই কালো জাদু করা উপকরণগুলো আছে, ওগুলো পেট থেকে বের হবে না, আর ওরা সুস্থ হবে না। ওদের সুস্থ করতে হলে পরীর রাজ্যে গিয়ে ওই রাজ্যের যে রানী, সেই রানীর গোসল করা একটা বিশেষ পুকুর আছে, সেই পুকুরের পানি এনে সবার খেতে হবে। তাহলে সবাই আল্লাহর রহমতে সুস্থ হবে, নইলে সুস্থ হবে না, এভাবে ধুঁকে ধুঁকে মারা যাবে। হুজুরের কথায় ইমাম সাহেব বললেন, এটার কি কোনো উপায় নেই? আমরা যদি ওই অভিশপ্ত পরীকে মেরেই ফেলি, তখন কি গ্রামে সবাই সুস্থ হবে না? ইমাম সাহেবের কথায় ওনার বন্ধু হুজুর বললেন, না, তবুও কাজ হবে না। বিষয়টা বুঝো, সবাই কিন্তু রোগের মধ্যে পড়ে গেছে, সবার মাঝে রোগ ছড়িয়েছে। এখন ওটাকে সুস্থ করতে ওই পরীর রাজ্যের পানি লাগবে। ওই পানিটার বিশেষ একটা গুণও আছে। ওই পানি খারাপ যে জিন পড়ি আছে, ওদের শরীর লাগলে ও জ্বালাপোড়া করে। ওই পানিটা নিয়ে আসতে পারলে মানুষদের সাথে সাথে আমরা অভিশপ্ত পরীকেও বন্দী করতে পারবো। হুজুরের কথায় ইমাম সাহেব বললেন, এটা কি তোমার সাথে থাকা জিনেরা নিয়ে আনতে পারবে না? তখন হুজুর বললেন, না, ওই পরীর রানীর রাজ্যে কোনো জিন প্রবেশ করতে পারে না। এর পিছনে একটা ছোট কারণ আছে। ওই পরীর রানী ভালোবেসে বিয়ে করে একটা জিনকে। পরী ওই জিনটার কাছে ধোঁকা খাওয়ার পর থেকেই সেই পরীর রানী একা থাকতে শুরু করে কয়েক হাজার পরীকে নিয়ে। ওনার অনুগত কয়েক হাজার পরী আছে, ওই রাজ্যে কোনো জিন নেই। এক কথায় বলতে গেলে উনি কোনো জিনকে দেখতে পারে না। তাই আমার সাথে থাকা জিনেরা যেতে পারবে না, আর আমাদের মানুষদের মধ্যে বিবাহিত কেউ যেতে পারবে না। ওনার কথায় ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, নিষাদ, তুমি পারবে পরীর রাজ্যে যেতে? হ্যাঁ, হ্যাঁ, তুমি পারবা। তোমাকে পারতেই হবে। তুমি এই খেলা শুরু করেছ, তুমি শেষ করবে। ইমাম সাহেবের কথায় আমি বলে উঠি, ইমাম সাহেব, আপনি না বললেও আমি রাজি হতাম। আমার জন্য সবাই বিপদে পড়েছে। আল্লাহর রহমতে আমি আবার সবাইকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করব। হুজুর, আপনি বলুন, আমাকে কিভাবে জিনরাজ্যে যেতে হবে, কি করতে হবে? আমার কথায় হুজুর বললেন, শোনো, আমার সাথে থাকা জিনেরা ওই পরিরাজ্যে যেতে পারবে না ঠিকই, কিন্তু ওই রাজ্যের কাছে তোমাকে রেখে চলে আসবে। পরে তুমি ওই পরিরাজ্যে যাবা। তুমি ওখানে যাবার পর পরীর রানীর সাথে কথা বলবা, ওনাকে বুঝিয়ে বলবা, ওনাকে বলবা তোমার ওই পানির খুব দরকার। তোমার কথায় ওই পরীর রানী যদি খুশি হন, তাহলে তোমাকে পানি দিবে, আর নইলে দিবে না। তখন আমাদের কিছু করার থাকবে না। তুমি এখন বাড়িতে যাও, আর কিছু ফুল বা মিষ্টি এগুলো সংগ্রহ করে রাখো, কারণ জিন জাতি মিষ্টি পছন্দ করে বেশি। তুমি বাড়িতে যাও, গিয়ে খাবার খেয়ে ঘুমাও। তোমাকে ঘুমের মধ্যে আমার জিনেরা নিয়ে যাবে। তুমি পরিরাজ্যে গেলে এমনিতেই বুঝতে পারবা। ওনার কথায় আমি রাজি হয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বাবার কাছে গিয়ে বললাম, মা বাবা, তোমাদের শরীর এখন কেমন? আমার কথায় বাবা বললেন, ভালো না রে বাবা, কি যে একটা রোগে পড়লাম, ওষুধ খেয়েও ভালো হয় না। মা বাবার কথায় ওনাদের শান্ত করে বললাম, চিন্তা করো না, ইমাম সাহেবও তার বন্ধু হুজুর কিছু একটা ব্যবস্থা করবেন। আমি ওদের সাথে থাকবো 2-3 দিন। মা, তোমরা যদি আমাকে ঘরে দেখতে না পাও, তাহলে চিন্তা করবা না। আমি 2-1 দিন বাড়িতে না ফিরলে মনে করবা ইমাম সাহেব ও হুজুরের সাথে কাজ করছি। তোমরা তোমাদের যত্ন নিও, একটু সাবধানে থেকো। আমার কথায় মা বাবা বললেন, তুইও সাবধানে থাকিস বাবা, যা এখন ঘরে গিয়ে ঘুমা। মা বাবার কথায় আমি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজ পুরীর রাজ্যে যাব। ওখানে গিয়ে যে কি হবে, কি যে করব, কিছুই বুঝতে পারছি না। আমি কি সঠিকভাবে পরীর রানীর সাথে কথা বলতে পারবো তো? হ্যাঁ, আমাকে যে পারতেই হবে। এই ভেবে পরীর রানীর জন্য কিছু মিষ্টি এনে নিজের কাছে রাখলাম। এরপর কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি 2জন সুন্দর মানুষ। এরা মূলত মানুষ না, ওরা ছিল হুজুরের সাথে থাকা জিন। আমার ঘুম ভেঙে যাওয়ায় ওরা বলল, ভয় পেও না, আমরা হুজুরের সাথে থাকা জিন। আমরা তোমাকে পুরীর রাজ্যের কাছে নিয়ে আসছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই সীমানার পর থেকে পুরীর রাজ্য শুরু। তুমি পুরীর রাজ্যে প্রবেশ করো, আর ওখানে কোনো পরীকে দেখলে বা তোমাকে জিজ্ঞেস করলে বলবে তুমি পুরীর রানীর সাথে দেখা করবা ও কথা বলবা। তখন ওরা তোমাকে পুরীর রানীর কাছে নিয়ে যাবে। পরে তুমি পুরীর রানীর সাথে কথা বলে পানি চাবে। উনি পানি দিক আর না দিক, উনি তোমাকে বাড়িতে পৌঁছে দিবে, এটা নিয়ে চিন্তা করো না। আর একটা কথা, আমরা যেভাবে বললাম ওভাবেই যে হবে এমনটা না। তুমি তোমার বুদ্ধি দিয়ে পরীদের সাথে কথা বলবে, কেমন? এখন যাও। কথাটা বলে ওরা চলে গেল। ওরা চলে যাওয়ায় আমি আল্লাহর নাম নিয়ে পরীর রাজ্যে চলে গেলাম।
কত সুন্দর রাজ্যটা, সাজানো গোছানো, এটা বলে বোঝানো যাবে না। সব কিছুই সুন্দর। আমি ওখানে যাবার পর দূরে একটা প্রাসাদ দেখতে পাই। ওই প্রাসাদটা ছিল সবার থেকে আলাদা, সুন্দর ও অনেক বড়। আমি ওই প্রাসাদ দেখে এগিয়ে যেতে থাকি ওদিকে। তখনই আমার সামনে এসে উপস্থিত হয় দুজন প্রহরী পরী। পরী দুজন এসে আমাকে বলে, মানুষ, তুমি মানুষ হয়ে এখানে আসলে কিভাবে? কি চাও? ওদের কথায় আমি বললাম, আসলে আমি অনেক বিপদে পড়ে আসছি, পরীর রানীর সাথে দেখা করব। আমার কথায় ওরা বলল, না না, বিনা অনুমতিতে পরীর রানীর সাথে দেখা করা হবে না। তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে তোমার দুনিয়াতে রেখে আসা হবে এখনই। ওদের কথায় কি বলবো বুঝতে পারছি না। আমার যে পরীর রানীর সাথে দেখা করতেই হবে। এই ভেবে বুদ্ধি করে আমি পরী দুটোকে বললাম, জানেন আমি কে? আমি একজন কবিরাজ। আমি এখানে আপনাদের বন্দী করতে আসছি। আমার কথায় ওরা বলল, কি? আমাদের রাজ্যে এসে এত বড় সাহস? আমাদের বন্দী করবেন? চলো, তোমার বিচার হবে। চলো, তোমাকে রানীমার কাছে নিয়ে যাই। এই বলে ওরা আমাকে পরীর রানীর কাছে নিয়ে গেল। সেখানে যাবার পর পরীর রানী আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে বলল, মানুষ? ওকে দেখে তো মানুষ মনে হচ্ছে, ও এখানে কিভাবে আসলো? রানীমার কথায় সেই পরী দুজন বলল, ও কিভাবে আসলো আমরাও জানি না। ও এসে আমাদের কাছে বলছে ও একটা কবিরাজ, ও আমাদের বন্দী করবে। ওদের কথায় পরীর রানী আমার দিকে রাগান্বিতভাবে তাকাতেই আমি বললাম, মাফ করবেন পরীর রানী, আমি সব ঘটনা আপনাকে খুলে বলি। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার আপনার সাথে জরুরি কথা আছে। আমি আপনার সাথে কথা বলার জন্য এই রাজ্যে আসছি। কিন্তু আপনার প্রহরী পরীরা আপনার সাথে দেখা করাবে না বলায় আমি বুদ্ধি করে বলি, আমি কবিরাজ, যেন আমাকে ধরে আপনার কাছে নিয়ে আসে। আমি কোনো কবিরাজ না। ওই কথাটা বলার জন্য মাপ চাচ্ছি। মাফ করবেন। আমার কথায় পরী রানী বললেন, হ্যাঁ, তোমার কথা বুঝতে পারছি। বলো, আমার এখানে কি কারণে আসছো? ওনার কথায় আমি পুরো ঘটনা ওনাকে খুলে বলি। ওনাকে আরও বলি, আপনার গোসল করা পুকুরের পানি আমার লাগবে। পুরো গ্রামকে বাঁচাতে এই সাহায্যটুকু করুন। আমার কথায় উনি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথা শুনলাম, কিন্তু তোমার কথা যে সব সত্যি এটা তো খোঁজ নিয়ে জানতে হবে। না জেনে শুনে ওই পানি কাউকে দেয়া যাবে না। ওই পানির অনেক গুণ আছে। তুমি মানুষ, আমাদের রাজ্যে আসছো, এখানে তোমাকে দুদিন থাকতে হবে। এই দুদিনে তোমার কথাবার্তায় যদি আমার মনে হয় তোমাকে পানি দেয়া যায়, তাহলে আমি তোমাকে আমার পুকুরের পানি দিব, নইলে না। পরীর রানীর কথায় আমি বললাম, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, কিন্তু আমার একটা ছোট শর্ত আছে। আশা করি পরীর রানী আমার শর্তটা মেনে নিবে। আমি যে দুদিন আপনার এখানে থাকব, এই দুদিন আপনাকে আমাকে নিয়ে আপনার রাজ্যটা ঘুরতে হবে, আমার সাথে একসাথে বসে খাবার খেতে হবে। আমার কথায় উনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তুমি হয়তো জেনে আসছো, আমি কোনো পুরুষ জিনকে আমার রাজ্যে ঢুকতে দিই না। তুমি পুরুষ, কিন্তু জিন না, মানুষ। তাই তোমাকে কিছু করলাম না। এই, ওকে ভিতরে নিয়ে যাও, আর একটা ঘরে থাকতে দাও। ওনার কথায় আমি বললাম, আপনার জন্য এই মিষ্টিগুলো নিয়ে আসছি। যদিও আপনি দেখতে অনেক মিষ্টি, তবুও মিষ্টিগুলো নিলে খুশি হতাম। আমার কথায় পরীর রানী মিষ্টিগুলো নিলেন, আর তখন একটা পরী আমাকে একটা ঘরে নিয়ে গেল। আমি ঘরে যাবার পর দেখলাম ঘরটা খুব সুন্দর। আমি সেখানে গিয়ে বসার পর আমাকে খাবার খেতে দেয়া হলো। পরীদের খাবার ছিল অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। আমি খাবার খেয়ে নরম তুলতুলে বিছানায় মাথা রাখতেই ঘুমিয়ে পড়লাম। সেখানে ঘুমানোর পর আমি কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই। আমার ঘুম ভেঙে যায় একটা পরীর ডাকে। আমার ঘুম ভেঙে যেতে সেই পরী বলল, চলুন, আপনাকে রানীমা ডাকছে। ওনার কথায় আমি উঠে পরীর রানীর কাছে যেতে উনি বলল, আসো আমার সাথে। ওনার কথায় আমি ওনার সাথে একা বাহিরে গেলাম। উনি আমাকে নিয়ে সুন্দর একটা নদীর পাড়ে গিয়ে বসলেন। ওখানে যাওয়ায় আমি দেখলাম জায়গাটা অনেক সুন্দর, আর নদীর পানিগুলো সাদা। আমি চারিদিকটা দেখছিলাম। তখন পরীর রানী আমাকে বললেন, কি ভালো লাগছে? হ্যাঁ, হ্যাঁ, আপনাদের রাজ্য অনেক সুন্দর। আমার কথায় উনি বললেন, আমাদের রাজ্য যেমন তোমাদের কাছে সুন্দর, তোমাদের কাছে যেমন ভালো লাগে, তোমাদের মানুষদের দুনিয়া আবার আমাদের ভালো লাগে। পরীর রানীর কথায় আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার নাম কি? তখন উনি বললেন, আমার নাম মায়ামণি। মায়ামণি? বাহ! নামটা সুন্দর, কিন্তু মায়ামণির সাথে রূপবতী নামটা হলে আরও ভালো হতো। কারণ আপনার চোখে মুখে যতটা মায়া, ততটা আপনার সৌন্দর্য। আমার কথায় মায়ামণি মুচকি একটা হাসি দিয়ে বলল, ভালো কথা বলতে পারো দেখি। তোমার নাম কি? ওনার কথায় জবাবে আমি বললাম, নিষাদ। আমার নাম মুহাম্মদ নিষাদ। তখন উনি বললেন, তোমার নামটাও সুন্দর। ওনার কথায় ওনাকে ধন্যবাদ জানিয়ে বললাম, আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, কি কথা বলো? আমি বললাম, এই যে আপনার রাজ্যে সুন্দর সুন্দর গাছগুলো, এগুলো কি কাটা হয় না? আমার কথা জবাবে উনি বললেন, হ্যাঁ, কাটা হয়।
তখন আমি বললাম, গাছ কাটার পর গাছের চারা কি লাগানো হয় না? তখন উনি বললেন, হ্যাঁ, হয়তো। উনার কথায় তখন আমি বললাম, এই গাছ কাটা ও গাছ লাগায় কে? তখন পরীর রানী বলল, এগুলো পরীরা কাটে আবার পরীরা লাগায়। তোমাদের যেমন মানুষ গাছ কাটে আবার মানুষই গাছ লাগায় তেমন। উনার কথায় আমি বললাম, তাহলে এখান থেকে কি শিক্ষা নেওয়া যায়? একজন গাছ কাটে আরেকজন লাগায়। তাই একজনের জন্য সবাইকে খারাপ ভাবে ঠিক নয়। আপনাকে একজন জিন ধোঁকা দিয়েছে, আপনাকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। আরেকজন জিন হয়তো ভালোবেসে আপনাকে কাছে টেনে নিবে। মায়ামণি, জীবনটা একতরফা চলে না। আমাদের জীবনে যেমন কষ্ট দেবার মানুষ আছে, তেমনি সুখ দেবার মানুষও আছে। এই কথাটা শুধু পরীর রানীর জন্য ছিল না, মানুষদের জন্যও ছিল। আমরা অনেক সময় বড় ধোঁকা খাই, তারপর ভাবি সবাই খারাপ। একবার ভাবুন, একটা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আরেকটা মানুষ হয়তো আপনাকে সুখ দিবে। তাই জীবনে কষ্ট পেলে হাল ছেড়ে দিবেন না। আল্লাহর উপর ভরসা রেখে দ্বিতীয়বার আরেকবার জীবনটাকে সাজানোর চেষ্টা করবেন। আপনি ছেলে বা মেয়ে যাই হোক না কেন। যাই হোক, আমি পরীর রানীকে আরো বললাম, আচ্ছা, আপনার রাজ্যে কতগুলো পরী আছে যারা আপনাকে অনুসরণ করে? তখন পরীর রানী বললেন, এই তো 20-30 হাজার হবে। তখন ওনাকে বললাম, এরা কি কেউ বিবাহিত না? আমার কথার জবাবে পরীর রানী বললেন, না, কেউ বিবাহিত না। আর কেউ কখনো বিয়ের কথা চিন্তাও করবে না। করলে তাকে শাস্তি পেতে হবে। পরীর রানীর কথায় আমি বললাম, আপনার মা বাবা ছিল না? তখন উনি বলল, মা বাবা থাকবে না কেন? মা বাবা ছাড়া হলাম কিভাবে? ওরা অনেক আগে মারা গেছে। তখন আমি বললাম, আপনার বাবা আপনার মাকে কি ভালোবাসতো না? ভালোবাসতো না? আমার কথায় উনি বললেন, বাবা মাকে অনেক ভালোবাসতো। ওনার কথায় আমি বললাম, নিজের বাবা যদি নিজের মাকে ভালোবেসে সুখে রাখতে পারে, তাহলে বাকিরা কেন পারবে না? আপনি বিয়ে করে সুখী হতে পারেননি। সুখী হতে পারেননি, ঠিক আছে। তাই বলে কি সবাই এমন হবে? কষ্ট পেয়েছেন আপনি। সেই কষ্টের প্রতিদান সবাই কেন পাচ্ছে? আপনি যদি সবার বিয়ে করা বন্ধ করে দেন, তাহলে কেউ মা হতে পারবে না। আস্তে আস্তে এই রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে সঠিক কাজে ব্যবহার করার জন্য, কারো উপর অত্যাচার জুলুম করার জন্য নয়। আমি আজ আপনাকে অনেক কথা বললাম। আমার কথায় কিছু মনে করলে একদম কষ্ট পাবো আমি। আমার কথায় মনে করবেন না, মাফ করবেন। আমার কথায় পরীর রানী আমার দিকে তাকিয়ে বলল, চলো, প্রাসাদে চলো। কথাটা বলে পরীর রানী আমাকে প্রাসাদে নিয়ে গেল। সেখানে যাবার বেশ কিছুক্ষণ পর পরীর রানী আমাকে খেতে ডাকলো। ওনার কথায় কথাটা বলে পরীর রানী আমার দিকে তাকিয়ে বলল, চলো, প্রাসাদে চলো। কথাটা বলে পরীর রানী আমাকে প্রাসাদে নিয়ে গেল। সেখানে যাবার বেশ কিছুক্ষণ পর পরীর রানী আমাকে খেতে ডাকলো। ওনার কথায় আমি খেতে গেলাম। তখনই উনিও আমি একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে উনি আমাকে নিয়ে ওনার রাজসভায় গেলেন। সেখানে যাবার পর উনি সকল পরীকে একসাথ করলেন, করে বললেন, আমি তোমাদের রানীমা মায়ামণি। আমি এতদিনে এই রাজ্যের অনেক নিয়মকানুনের মধ্যে রেখেছি। তার মধ্যে ২টা কারণ ছিল, এই রাজ্যের কোনো পরী বিয়ে করতে পারত না, আর এই রাজ্যে কোনো জিন প্রবেশ করতে পারত না। আজ এখন থেকে এই নিয়ম দুটো পাল্টে ফেললাম। আজ থেকে এই রাজ্যের আজ এখন থেকে এই নিয়ম দুটো পাল্টে ফেললাম। আজ থেকে রাজ্যের কোনো পরীর বিয়ের বয়স হলে সে বিয়ে করতে পারবে, আর এই রাজ্যে জিনও প্রবেশ করতে পারবে। পরীর রানীর কথায় সকল পরীরা খুশিতে চিৎকার করে রানীমার গুণগান করতে লাগলেন। তখন পরীর রানী আমার কাছে এসে বললেন, নিষাদ, দেখেছ আমার রাজ্যের পরীরা আজ কত খুশি। আমি কখনো ওদের এভাবে খুশি হতে দেখিনি। তোমার কথায় আমার জীবন পাল্টে দিয়েছে। আমি কখনো বিয়ে করি কিনা জানি না, তবে এখন থেকে এই রাজ্যের বাকি পরীরা বিয়ে করবে। আমি তোমাকে বলছিলাম, আমি তোমার কথায় খুশি হলে তোমাকে আমার গোসল করা পুকুরের পানি দিয়ে দিব। আজ আমি তোমার কথায় অনেক খুশি। আমি তোমাদের গ্রামের বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি। তোমার গ্রামের সবাই বিপদে আছে। আমি তোমাকে পানি দিয়ে দিচ্ছি, তুমি পানিটা নিয়ে যাও আর গ্রামের সবাইকে আল্লাহর রহমতে রক্ষা করো। চিন্তা করো না, তুমি পানি নিয়ে যাও। তোমার কথা আমার অনেক ভালো লেগেছে। আমি তোমার কাছে যাব কোনো একদিন। এই বলে উনি আমাকে পানি দিয়ে দিলেন। দিয়ে উনি আমার সাথে হাঁটতে হাঁটতে বললেন, একটু পর তুমি হঠাৎ ঘুমিয়ে যাবা। তারপর ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমাদের গ্রামে নিজেকে গ্রামে দেখে তুমি বাড়িতে না গিয়ে ওই হুজুরের বাড়িতে যাবা। পরী রানীর কথায় আমি বললাম, ঠিক আছে। শেষবার একটা কথা জানার ছিল। আপনি তো পরী রানী। ভেবেছিলাম আপনার বয়স অনেক, কিন্তু না, আপনি তো এখনো যুবতী। এটা কিভাবে? তখন উনি একটা হাসি দিয়ে বললেন, আমার বাবা ছিলেন জিনের সর্দার। উনি মারা যাওয়ায় আমি অল্প বয়সে পরীর রানী হই। এখন তুমি যাও। কখনো তোমার সাথে দেখা হলে বাকি সব কথা বলবো।
এই বলে উনি ওনার হাতটা আমার কপালে রাখতেই আমি ঘুমিয়ে যাই। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে আমাদের গ্রামে দেখতে পাই। আমাকে হয়তো ঘুমের মাঝে পড়ি এসে রেখে গেছে। রাত তখন ৮টা-৯টা। আমি পুরীর কথা মতো সোজা হুজুরের বাড়িতে চলে যাই। আমি সেখানে যাবার পর হুজুর অবাক হয়ে বলে, "নিশাদ, আসছো? তুমি কি ওই পানি নিয়ে আসছো নাকি আনতে পারোনি?" ওনার কথায় আমি খুশি মনে বলি, "পেরেছি। আমি ওই পানি নিয়ে আসছি।" এই বলে হুজুরকে পানি দেয়ায় উনি খুশি হয়ে বললেন, "আল্লাহর অশেষ রহমত। চলো, চলো, এখনই চলো। এখনই তোমাদের গ্রামে যাব। আর এই পানিটা সবাইকে খাওয়াই দিতে হবে। আর দেরি করা ঠিক হবে না।" কথাটা বলে সেই রাতের বেলা উনি আমার সাথে আমাদের গ্রামের দিকে আসতে লাগলেন। আমরা আমাদের গ্রামে আসার সময় হঠাৎ আমাদের সামনে একটা কালো অবয়ব এসে দাঁড়ায়। সেই অবয়বটাকে দেখে হুজুর বলেন, "নিশাদ, দাঁড়াও, এখানেই দাঁড়াও। আর ভয় পাবে না।" কথাটা বলে হুজুর চোখ বন্ধ করে কি জানি বললেন, আর সামনে থাকা অবয়বটাকে উদ্দেশ্য করে বললেন, "কে তুই? আমাদের পথে দাঁড়ালি? কেন? সরে যা সামনে থেকে।" কথাটা বলে হুজুর এক মুঠো মাটি নিয়ে সেখানে কি জানি পড়ে ওই অবয়বটার দিকে ছুঁড়ে মারতেই সেই অবয়বটা বাতাসে মিলে গেল। ও চলে যাবার পর আমি হুজুর আবারও বাড়ির দিকে যেতে লাগলাম। আমরা আরেকটু সামনে এগোতেই হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ালো অভিশপ্ত পরী। ওর সামনে আসায় হুজুর বললেন, "পরী, সামনে থেকে চলে যা। একবার কিন্তু আমার হাত থেকে বেঁচে ফিরেছিলি, এখন বাঁচতে পারবি না।" হুজুরের কথায় পরী বলল, "হুজুর, তোর কি মনে হয় আমি এত সহজে তোকে যেতে দিব? তোকে এত সহজে গ্রামের মানুষকে সুস্থ করতে দিব? তুই এই পানিটা কোনোভাবে নিয়ে যেতে পারবি না।" পরীর কথায় হুজুর তার সাথে থাকা জিনদের স্মরণ করল। হুজুরের স্মরণে থাকা সাথে তার সাথে থাকা দুজন জিন আসায় হুজুর বলল, "শেষবারের মতো বলছি, সামনে থেকে সরে যা, নইলে আজকেই হবে তোর শেষ দিন।" হুজুরের কথায় অভিশপ্ত পরী বললেন, "কার শেষ দিন হয় সেটা দেখাই যাক।" কথাটা বলে সেই পরী হুজুরের হাতে থাকা পানিটার দিকে ছুটে আসায় হুজুরের সাথে থাকা জিনেরা পরীকে ধরে ফেলে। আবারও শুরু হয় দুই দলের মাঝে যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ সেখানে এসে উপস্থিত হন বিশাল একটা জিন। সে জিনের সাথে আরও কয়েকটা জিন। সে জিন এসে কোনো কথা না বলে হুজুরের সাথে থাকা দুজন জিনকে আঘাত করতে থাকে। আর মুহূর্তে হুজুরের সাথে থাকা জিন আহত হয়ে বেহুঁশ হয়ে পড়ে যায়। এদিকে এই দৃশ্য দেখে তো আমি ভয় শেষ। হুজুরও অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কি হলো এটা? এরা কোন জিন? অবস্থা খারাপ দেখে হুজুর ভাবলেন, পুরীর রাজ্য থেকে নিয়ে আসা পানি এদের শরীরে ছিটিয়ে দিলে এরা পালিয়ে যাবে। এই ভেবে হুজুর পানির বোতলের মুখ খুলতে যাবে, তখনই এক সেকেন্ড সেই জিন এসে হুজুরকে আঘাত করে মাটিতে ফেলে দিল। জিনের আঘাতে হুজুর বেহুঁশ হয়ে পড়লেন মাটিতে। তখন হুজুরের হাতে থাকা পানিটা নিয়ে চলে গেল সেই জিনেও অভিশপ্ত পরী। এটা কি হলো? আমার এত কষ্ট করে নিয়ে আসা পানিটা পরী নিয়ে গেল। পরীও তার সাথে থাকা জিনেরা চলে যাবার পর আমি দৌড়ে কাছাকাছি থাকা একটা বাড়িতে গিয়ে চিৎকার করতে থাকি। আমার চিৎকারে ওই বাড়ির লোকেরা উঠায়। আমি ওদের সব ঘটনা খুলে বলি। সব শুনে ওরা আমার সাথে হুজুরের কাছে আসে, আর হুজুরকে ধরাধরি করে সেই বাড়িতে নিয়ে আসা হয়। হুজুরকে সেই বাড়িতে নিয়ে আসার পর ওনার হুঁশ ফেরানো হয়। ওনার হুঁশ ফেরায় উনি আমাকে বলে, "নিশাদ, পানি?" ওনার কথায় আমি মন খারাপ করে মাথা নিচু করায় উনি বুঝতে পারে পানিটা পরী নিয়ে গেছে। পরী পানিটা নিয়ে যাওয়ায় হুজুর বললেন, "নিশাদ, আমি এখন বাড়িতে চলে যাই। আমার শরীরটা ভালো লাগছে না। তুমি কাল আমার সাথে দেখা করো।" ওনার কথায় আমি বললাম, "হুজুর, আপনার শরীর তো খারাপ। একা একা কিভাবে যাবেন? আমি আপনাকে এগিয়ে দেই। আপনাকে যদি পরী আবারও আক্রমণ করে?" আমার কথায় উনি বললেন, "না, পরী পানিটা পেয়ে গেছে। আমার মনে হয় না ও আর আমার কাছে আসবে। আমি একাই যেতে পারবো। তুমিও বাড়িতে চলে যাও।" কথাটা বলে হুজুর বাড়িতে যাওয়ায় আমিও মন খারাপ করে বাড়িতে চলে যাই। আমি দুদিন পরিরাজ্যে ছিলাম। বাড়িতে গিয়ে জানতে পারি এই দুদিনে গ্রামের আরও ২-৩ জন মারা গেছে। বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে ভাবতে থাকি, এখন গ্রামের সবার কি হবে? পানিটা যে নিয়ে গেল। এসব ভাবতে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে গ্রামে কান্নার রোল পড়ে গেল। কারণ সেদিন অসুস্থ হয়ে মারা গেছে বেশ কয়েকজন। সবার মতো সেদিন মারা গেছে আমার বন্ধু সাজিদ। সাজিদ মারা গেছে শুনে এক দৌড়ে সাজিদের বাড়িতে গিয়ে ওর লাশ দেখে কান্না করতে লাগলাম। এ যেন মৃত্যুর খেলা। গ্রামে অনেক কজন একসাথে মারা যাওয়ায় কেউ কারো কান্না দেখছে না। যারা রোগে আক্রান্ত তারা তো ভয়ে শেষ। নিজের চোখের সামনে নিজের পরিবারের লোক মারা যাচ্ছে, অথচ কেউ কিছু করতে পারছে না। সাজিদ আমার অনেক ভালো বন্ধু ছিল। ওর এমন মৃত্যুতে আমি অনেক ভেঙে পড়ি। সেদিন সাজিদও গ্রামের সবার জানাজা শেষে আমি হুজুরের কাছে চলে যাই। আমি হুজুরের বাড়িতে যাবার পর দেখি ইমাম সাহেবও ওখানে। ওরা আমাকে দেখে বলে, "নিশাদ, তুমি আসছো? বসো, বসো এখানে।"
ওনাদের কথায় আমি বসে হুজুরকে বলি, হুজুর, এখন কি করব? এখন কি হবে? আজকে গ্রামের অনেকেই মারা গেছে, আপনি কি কোনো উপায় পেলেন? আমার কথায় হুজুর মাথা নিচু করে বললেন, না, আর কোনো উপায় নেই। আমার আর কিছুই করার নেই। সেই পানি দিয়ে গ্রামের সবাইকে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। সেই অভিশপ্ত পরী ওর মালিক জিনকে দিয়ে সেটা ছিনিয়ে নিয়ে গেল। এদিকে আমার সাথে থাকা জিনেরাও অনেক অসুস্থ। আমাকে ক্ষমা করো নিষাদ, আমি আর কিছুই করতে পারবো না। হুজুরের কথায় ইমাম সাহেব বললেন, নিষাদ, আমি নিজেই এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি, জানি না কি হবে। তুমি এখন বাড়িতে যাও, ও যদি কোনো উপায় পায় তো তোমাকে জানাবে। ইমাম সাহেবের কথায় আমি হুজুরও ওনাকে সালাম জানিয়ে মন খারাপ করে সেখান থেকে গ্রামে ফিরে আসলাম। যতটুকু আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। এখন মনে হয় গ্রামের সবার মতো আমার মা বাবার মৃত্যু আমাকে দেখতে হবে। অনেক মন খারাপ নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে মা বাবা অসুস্থ, ওদের এমন অবস্থা দেখে খুব খারাপ লাগে, কষ্ট হয়। তাই সেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে একটা ফাঁকা মাঠে গিয়ে বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকি। এমন সময় সেই অভিশপ্ত পরী আসে আমার কাছে। ও এসে আমার পিছনে দাঁড়াতেই আমি ওর দিকে ছুটে গিয়ে বলি, কেন আসছো আমার কাছে? আমাকে মেরে ফেলতে? মেরে ফেলো, আমাকে এখনই মেরে ফেলো। আমি আর সবার এমন কষ্ট দেখতে পাচ্ছি না। হয় আমাকে মেরে ফেলো, নইলে নইলে আমার মাঝেও সেই রোগ ছড়িয়ে দাও। আমার কথায় পরী আমাকে বলল, তোর মরার এত শখ? জানিস আমি এখানে কেন আসছি? কেন আসছিস? আমাকে মেরে ফেলতে? মার আমাকে। তখন পরী বলল, না, আমি তোর কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। এটা ঠিক প্রস্তাব না, বলতে পারিস এটাই হবে। আমি তোকে বিয়ে করব, তোর আর আমার বিয়ে হবে। কি? তোর সাথে আমার বিয়ে? আমার কথায় অভিশপ্ত পরী বলল, হ্যাঁ, তোকে বিয়ে করব। তুই মরতে চাস না, আমাকে বিয়ে করলে তুই মরবি, কিন্তু সেটা ধীরে ধীরে। পরীর কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে কি বলিস? আমি কিছু বুঝতে পারছি না। আমার কথায় পরী বলল, শোন, আমাকে তোরা অভিশপ্ত পরী হিসেবে চিনিস, জানিস আমার বয়স অনেক বছর। আমার বয়স যেহেতু অনেক, আমি অনেক সাধনা করে একটা বিষয় জানতে পেরেছি। বলতে পারিস কালো জাদু তন্ত্রমন্ত্র নিয়ে এটা করা। তুই যদি আমাকে বিয়ে করিস, তোর আর আমাদের বিয়ে যদি হয়, বিয়ের পর তুই ইচ্ছাকৃতভাবে আমাকে 7টা রাত তোর শরীরের রক্ত আমার শরীরে ফেললে আমি আবার যুবতী হয়ে যাব। আমি তখন বেঁচে থাকবো আরও অনেক বছর। আমার এই তন্ত্রমন্ত্র জোর করে হবে না। তুই যদি ইচ্ছে করে আমাকে বিয়ে করিস আর 7টা রাতে তোর শরীরের রক্ত আমার শরীরে ফেলিস, তাহলে কাজ হবে। তুই রোজ রোজ আমার শরীরে রক্ত ফেলার 7 দিন পর তুই মারা যাবি, আর আমি ফিরে পাবো আমার রূপ ও যৌবন। পরীর কথায় আমি বললাম, না, আমি কখনো এটা করব না। তোর এই ইচ্ছে কখনো পূরণ হবে না। তখন পরী আমার দিকে তাকিয়ে বলল, আমাকে যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে করিস, এতে তোর গ্রামের যারা বেঁচে আছে সবাইকে সুস্থ করব। তুই কি চাস না তোর গ্রামে যারা এখনো বেঁচে আছে সবাই বেঁচে যাক? হ্যাঁ, আমি চাই সবাই সুস্থ হোক, বেঁচে যাক। পরী, তাহলে আমার কথায় রাজি হয়ে যা, আমাকে বিয়ে কর। ভেবে দেখ, নিজে বেঁচে থাকবি নাকি নিজের মৃত্যু দিয়ে গ্রামের সবাইকে বাঁচাবি। মনে রাখিস, গ্রামের সবার সাথে তোর মা বাবাও বেঁচে যাবে। পরীর এমন কথায় কি বলবো বুঝতে পারছি না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন পরী বলল, কি এত চিন্তা করছো? তোমার হাতে একটাই অপশন, হয়ে নিজে বেঁচে থাকো, নইলে নিজের জীবন দিয়ে গ্রামের সবাইকে বাঁচাও। তোমাকে আজকে রাতটা ভাবার সময় দিলাম, ভেবে আমাকে জানাবে। আমি আবার তোমার কাছে কালকে আসব। আর হ্যাঁ, এই পানুটিকু নাও। তোমার মা বাবা বা অন্য কেউ অনেক বেশি অসুস্থ থাকলে এটা খাওয়াই দিবে, দেখবে উনি একটু স্বাভাবিক ও সুস্থ হবে। এইটুকু পানি দিলাম তোমাকে বিশ্বাস করানোর জন্য। এটা নাও আর বাড়িতে চলে যাও। পরীর কথায় চিন্তায় চিন্তায় বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা অনেক কষ্টে আমার রুমে এসে বললেন, বাবা নিষাদ, বাবা নিষাদ রে, বাবা নিষাদ। আমি মায়ের কথা বুঝতে পারছি না, মা এত কাতর করে আমাকে ডাকছে। তোর বাবাও আমার শরীরটা ভালো না, জানি না কখন কি হয়ে যায়। আমাদের দুজনের কিছু একটা হলে তোর কি হবে? কথাটা বলে মা কান্না করতে লাগলো। মায়ের কান্না দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও কান্না করতে থাকি। কি করব? মা বাবা অসুস্থ, আমি ভেঙে পড়লে ওরা আরও দুর্বল হয়ে পড়বে। এই ভেবে আমি কান্না থামিয়ে মাকে ওনার ঘরে রেখে আসলাম আর বললাম, চিন্তা করো না মা, আল্লাহর রহমতে কিছুই হবে না, দেখে নিও, একটা না একটা ব্যবস্থা হবে। এই বলে আমি ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি করব? কি করলে ঠিক হবে সব? আমি কি পরীর কথায় রাজি হব নাকি হব না? চোখে ঘুম আসছে না, এসব ভাবছি আর মন খারাপ করে শুয়ে আছি। সময়টা তখন মধ্যরাত।
মায়ের চিৎকার শুনে দৌড়ে ওনার রুমে গিয়ে দেখি মা বাবার শরীর অনেক খারাপ করা, ওরা ওদের শরীর এক প্রকার ছেড়ে দিয়েছে। এই দেখে আমি অভিশপ্ত পরীর দেয়া ওই পানিটুকু একটু মাকে ও একটু বাবাকে খাওয়াই দিলাম। মা বাবাকে ওই পানিটুকু খাওয়ানোর একটু পর আল্লাহর রহমতে মা বাবা একটু স্বাভাবিক হলেন। আর বাবা আমাকে অবাক করে দিয়ে কথা বলে উঠলেন। বাবা বললেন, বাবা, বাবা নিষাদ, আমাদের কি খাওয়াইলি রে বাবা? পানিটা কি কেন জানি না ভালো লাগছে, শরীরটা আগের থেকে একটু ভালো মনে হচ্ছে। বাবার কথায় আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, তোমরা চিন্তা করো না বাবা, আল্লাহর রহমতে তোমরা সহ গ্রামের সবাই সুস্থ হবা, এখন ঘুমাও। কথাটা বলে আমি ঘরে গিয়ে আমার জীবনের শেষ ডিসিশনটা নিয়ে নিলাম। আমি ভাবলাম, পরীর দেয়া একটুকু পানি খেয়ে মা বাবা সুস্থ হলে গ্রামের সবাই সুস্থ হবে। আমি এই অভিশাপ নিয়ে আসছি, আমি শেষ করব, আমি পরীর কথায় রাজি হব। প্রিয় লিসেনার, কেমন লাগলো অভিশপ্ত পরী গল্পের দ্বিতীয় পর্বটি? কমেন্ট করে জানাবেন। আমি শেষ পর্ব নিয়ে হাজির হব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।